দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো আমরা এই মধ্যরাতের আয়োজনের মধ্য দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে আজও দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছে। দর্শক, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ টেলিভিশন 24 ঘন্টা নিউজ চ্যানেলে, তিনি প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে কয়েকটি শিরোনাম আসলে দর্শকদের জানাতে চাই, যে বিষয়গুলো আমরা আসলে মূলত আলোচনা করতে চাই এই আয়োজনের মধ্য দিয়ে। রাজধানীতে ছাত্র দলের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, বেশ কয়েকজন আহত, পাল্টাপাল্টি অভিযোগ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাচ্ছে না বিএনপি। পঞ্চম ধাপের পৌর ভোটেও সংঘর্ষ, সহিংসতা। নীলফামারীতে নিহত এক, দুঃখজনক বলছে নির্বাচন কমিশন। 27টিতে আওয়ামী লীগের জয়, 1টিতে বিএনপি, 1টিতে স্বতন্ত্র প্রার্থী। পাশাপাশি আমরা বাংলাদেশের যে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ অর্জন করেছে বাংলাদেশ, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরু করতে চাই মঞ্জুরুল ইসলাম আপনাকে দিয়ে। মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশের জন্য নিশ্চয়ই বড় সুসংবাদ আসলে, যে সুসংবাদটি প্রধানমন্ত্রী গতকাল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আসলে পুরো জাতিকে দিয়েছেন, এবং সেই জায়গাটাই পুরো বাঙালি জাতিকেই, বাংলাদেশের যারা তরুণ সমাজ, একই সঙ্গে যারা বিদেশে কর্মরত আছেন, প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে তাদেরকেই তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমি একটু আপনার চোখে এই যে উন্নয়নশীল দেশ থেকে উত্তরণ, জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্জন করেছে বাংলাদেশ, সেই জায়গায় আপনার চোখে এই অর্জনকে আপনি আসলে কিভাবে দেখছেন? মঞ্জুরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী এই অর্জনটিকে তরুণ সমাজের জন্য উৎসর্গ করেছেন। জি, আমি মনে করি এইটা আমরা এই প্রজন্মের এখন পর্যন্ত যারা আছে, মাননীয় প্রধানমন্ত্রী তারা আমাদেরও আরো এক জেনারেশন আগে, তারা সকলে মিলে পরিশ্রম করে আমাদের বেসরকারি শিল্প উদ্যোক্তা এবং সকল রকমের শিল্প উদ্যোক্তা, রাজনীতিবিদ, তারা একটা ভবিষ্যৎ বাংলাদেশ রেখে যেতে পারছে। এইটা নাগরিক হিসেবে আমাদের জন্য গর্বের, এবং এই গর্বের অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে অভিনন্দন জানাই। আমি কিভাবে দেখছি যদি বলি, আমরা যখন শিশুকাল পেরিয়ে কৈশোরে, সেই সময় বাংলাদেশ স্বাধীনতার সূর্য উদিত হয়। তারপর কিন্তু আমরা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ দেখেছি। বঙ্গবন্ধু যখন বাংলাদেশের দায়িত্ব নিলেন, একেবারে একটা ধ্বংসস্তূপ, তার মধ্যে থেকে 74 একটা দুর্ভিক্ষ আমরা একেবারে আমাদের কৈশোরে আমরা চোখে দেখেছি। এরপরে বঙ্গবন্ধু ঘুরে দাঁড়াবার চেষ্টা করলেন, তিনি নিহত হলেন। এরপরের ইতিহাস আমরা অনেকেই জানি। সেই সময় বাংলাদেশের 3টি জিনিস ছিল। বাংলাদেশের প্রচুর লোক অনাহারে থাকতেন, একটা বড় সংখ্যা ছিল অনাহারে, অর্থাৎ খালি গায়ে, খালি পায়ে, খালি পেটে। এই 3টা আমি সাধারণ চোখে দেখি, আমি অর্থনীতিবিদ না। এটা আমি অন্তত বলতে পারি যে গত 12-15 বছরে ক্রমান্বয়ে এটা কমতে কমতে এখন আমি নিশ্চিত করে বলতে পারি, অর্থনীতির অন্য কোনো সূচকের কথা বাদ দেই, আমি গণমাধ্যমের মানুষ, আমার সাথে আরো একজন সহ আলোচক, আমাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ভাই, উনিও জানেন যে গণমাধ্যমের কর্মীরা সর্বত্র আমরা ঘুরে বেড়াই। আপনি গ্রামে যান, শহরে যান, খালি পায়ে, খালি গায়ে, খালি পেটে কোনো নাগরিক খুঁজে পাওয়া এখন কঠিন। তার মানে হচ্ছে এটা একদম সাধারণ মানুষের চিত্র। এখন যদি আমি অর্থনৈতিক মাপকাঠির কথা বলি, আমরা 2009 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন, তিনি যে জায়গায় অর্থনীতি যাত্রা শুরু করেছিলেন, সেখান থেকে কমপক্ষে 3 গুণ আমাদের সকল সূচকে অর্থনীতি বেড়েছে, আমাদের গড় আয়ু বেড়েছে। এগুলো কেবলমাত্র আমরা আমাদের অঙ্ক অনেক সময় বিশ্বাস করি না, কারণ বাংলাদেশের পরিসংখ্যান নিয়ে আমাদের অনেকের সন্দেহ আছে, কারণ অতীতে এই গোজামিলের ইতিহাস আছে। কিন্তু এই পরিসংখ্যানগুলো হচ্ছে আন্তর্জাতিক পরিসংখ্যান, যেটা নাকি জাতিসংঘ 2018 সালে কিন্তু আমরা উন্নয়নশীল দেশের যে সমস্ত পরীক্ষা, সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি সেই সূচকে। কিন্তু তাদের নিয়ম হলো 3 বছর পর পর ধরে রাখতে হবে, তাহলে তারা আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে প্রাথমিক পর্বে, তারপরে আবার আরো 4 বছর ধরে রাখলে পরে অফিসিয়াল স্বীকৃতিটা দেবে। সেখানে আমরা আরো 2 বছর চেয়ে 6 বছরের কথা বলেছি। ফলে সামগ্রিকভাবে যখন আমরা গোল্ডম্যান এন্ড স্যাক্স এবং ব্লুমবার্গের মতো যারা নাকি অর্থনৈতিক মানদণ্ড বিচার বিবেচনা পর্যালোচনা করে, তাদের সমস্ত সূচকে দেখি যে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এবং বিশেষ করে একেবারে অতীত বাদ দিলাম, গত 1 বছরে করোনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি আমাদের প্রতিবেশী অত্যন্ত অগ্রসমান অর্থনৈতিক দেশ ভারত, তারাও যখন প্রবৃদ্ধি নিয়ে
ধরনের টানাপোড়েনের মধ্যে আছে। সেই সময় কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি 5%-এর উপরে হবে, সেটা বিশ্ব ব্যাংকের তথ্য। এই সমস্ত সূচকে আমরা এগিয়ে যাচ্ছি। একটা কথা বলে আমি শেষ করব, আমি কিছুকাল দেশের বাইরে ছিলাম, সে জায়গায় একসময় সবুজ পাসপোর্ট নিয়ে যারা যেত তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এক ধরনের হত দরিদ্র দেশের নাগরিক হিসেবে চিহ্নিত করা হতো। আমার ভাই এবং আপনারাও অনেক দেশ সফর করেন, এখন কিন্তু সেই সবুজ পাসপোর্ট যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা, সেটার একটা মর্যাদা হয়েছে। এই মর্যাদা কারণ অর্থনৈতিক ভিত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়েছে। এখন কেবলমাত্র ঝড়ঝঞ্ঝা হিসেবে বাংলাদেশকে চেন না, অর্থনৈতিক একটি অগ্রসরমান অর্থনীতির ভিত্তির উপর দাঁড়ানো একটি সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পৃথিবীর স্বীকৃতি দেয়। আমরা গর্বিত এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাব। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু ইলিয়াস খানের কাছে শুনে আসতে। ইলিয়াস খান, আপনার চোখে এই অর্জনকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? এক আর দুই নম্বর হচ্ছে এই যে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, সেই জায়গাটাই নিশ্চয়ই সেটি 2026 সাল এর পরে বলা হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাটাই আসলে কি কি চ্যালেঞ্জও আপনি আসলে দেখছেন? আমি তো অর্থনীতিবিদ না, মোটা দাগে যেটি বলছি, যেটি আমাদের সঙ্গে একটি ভালো অর্জন। মঞ্জুর অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, বাংলাদেশিকে হত দরিদ্র মানুষ, শার্ট পরতে পারে না, স্যান্ডেল পায় নেই বা খেতে পারে না ঠিক মতো, এই মানুষগুলো কিন্তু এখন দীর্ঘদিন থেকে এই আমাদের চর্চার ফলে যে উনি বলেছেন বঙ্গবন্ধু আমলে ঠিকই। এখন আপনি যেটা রেমিটেন্সের কথা বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কথা যে বলেছেন যে প্রচুর লোক এখন বিদেশে থাকেন, প্রায় 1 কোটি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু করেছিলেন মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কের মধ্যে দিয়ে, সেটি কিন্তু আমাদের মনে রাখবে। তারপর যে এই যে নারী শিক্ষা, নারীর তারা যে উন্নয়নে বড় অবদান রাখছে, এই নারীদের যে বিনামূল্যে শিক্ষা মেয়েদের, সেটি কিন্তু বেগম খালেদা শুরু করেছিলেন। তো আমরা সামনের দিকে এগিয়েছি, মোট কথা বলতে হবে। কিন্তু একটি বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি ডেভেলপমেন্ট কসমেটিক ডেভেলপমেন্ট হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে না। দেখুন, দুটির পাশাপাশি দেশ আমাদের সাবকন্ট্রি, ভারত এবং পাকিস্তান। ভারতে গণতন্ত্র টেকসই বলে, গণতন্ত্র ভালো বলে সেখানে উন্নয়ন টেকসই হচ্ছে, বাট তার পার্শ্ববর্তী একটি রাষ্ট্র পাকিস্তান, তারা কিন্তু একসময় ভালো রাষ্ট্র ছিল, তারা কিন্তু ফেইল দেশ হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে, কারণ তাদের সেখানে ঠিকভাবে গণতন্ত্র কাজ করতেছে। আমার খুব আশঙ্কা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে ঠিকই, কিন্তু বাংলাদেশে যে গণতান্ত্রিক ভঙ্গুর অবস্থা, গণতন্ত্র যে বাজে অবস্থায় চলে গেছে, এটি থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, সেই চেষ্টাটি বিদ্যজন যারা রয়েছে তাদের কিন্তু সেটা মাথায় রাখতে হবে। কারণ গণতন্ত্র, মানবাধিকার এগুলো যদি ঠিকভাবে না থাকে, সংবাদপত্রের কথা বলার অধিকার, যেমন একদিন হয়তো সে প্রসঙ্গে আপনি পরে আলোচনা করবেন, আমি একজন লেখক বন্ধুকে তিনি মারা গেছেন জেলে, তাকে অনেকে বলছেন যে রাষ্ট্র তাকে হত্যা করছে। এসব বিষয় যাতে না থাকে, সুষ্ঠুভাবে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে থাকে, সেটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি কি বলে দিনের পর রাতে করলাম, এগুলো কোনো গণতন্ত্র টেকসই হবে না। গণতন্ত্র টেকসই না হলে উন্নয়নটা কোনো টেকসই হবে না, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। জি, আমি একটু 2-3টি বিষয় উল্লেখ করতে চাই। বাংলাদেশ যে 3টি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়, এই যে উন্নয়নশীল দেশে উত্তরণের জায়গাটাই মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে $1230, সেই জায়গায় বাংলাদেশের মাথাপিছু আয় অনেক বেশি। 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল হচ্ছে আপনার $1827। মানব সম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে 66 পয়েন্টের প্রয়োজন, বাংলাদেশের পয়েন্ট এখন 75.3। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক যেটি, সেটিও গুরুত্বপূর্ণ। 36-এর বেশি হলে সেই দেশকে এলডিসি ভুক্ত রাখা হয়, 32-এ আসার পরে যোগ্যতা অর্জন হয় হচ্ছে আপনার উন্নয়নশীল দেশের, সেই জায়গায় বাংলাদেশের পয়েন্ট এখন 25.2। 3টি সূচকে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। আমি একটু মঞ্জুরুল ইসলাম আপনার কাছ থেকে একটু আসতে চাই। মঞ্জুরুল ইসলাম, সুবিধা অসুবিধার জায়গাটা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই। একটি চমৎকার প্রসঙ্গের উত্থাপন করেছেন, ধন্যবাদ আবার আপনাকে। জি, এই উন্নয়নশীল দেশে যাওয়ার জন্য সুবিধা আছে। এর আগে আমি আমার ভাই ইলিয়াস খানের সাথে একটু অ্যাড করতে চাই। সাইফুল ইসলাম সাহেব এবং জিয়া সাহেবের কথা উল্লেখ করলেন যে হ্যাঁ, আমরা কিন্তু সেই সময়টা পার হয়ে এসেছি, তখন বাংলাদেশ সেই শাসনামলে মঙ্গার দেশ ছিল উত্তরাঞ্চলে। সেই সময়টা আমরা পার হয়ে এসেছি যখন সাইফুর রহমান আমাদের অর্থমন্ত্রী যখন ছিলেন, তখন বলা হতো যে ব্রিফকেস নিয়ে বিদেশে গিয়ে আইএমএফ এর কাছ থেকে কত টাকা পাওয়া যাবে, বিশ্ব ব্যাংকের কাছে কত টাকা পাওয়া যাবে বাংলাদেশের বার্ষিক বাজেট চালানোর জন্য। আর আজকে আমরা বর্তমানে সেই অবস্থায় এসেছি যে পদ্মা সেতু নিজের অর্থে আমরা করি।
5 লাখ কোটি টাকার বাজেট আমরা নিজেদের অর্থায়নে করি, এবং আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন এটা ব্যাপক, এবং রেমিটেন্স আমাদের রিজার্ভ আছে $44 বিলিয়ন। এই জায়গায় আমি মনে করি যেমন বঙ্গবন্ধু 23 বছর আগে যখন পাক ভারত পৃথক হয় তখন স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। 23 বছর সংগ্রাম করে আমরা 71 সালে স্বাধীনতা পেয়েছি। আজকে বঙ্গবন্ধু কন্যা কিন্তু 2008 সালে এসে পরিকল্পনা দিয়েছিলেন যে 2021 সালের মধ্যে আমরা কোথায় যাব, 2041 সালের মধ্যে কোথায় যাব, মধ্যমায়ের দেশ এবং উন্নত দেশ, সেই পথে আমরা হাঁটছি। সেই কারণে আমি মনে করি এই যে স্বপ্ন দেখানো রাষ্ট্রনায়কের কাজ, এই কাজটা আমাদের জন্য ভালো। কিন্তু এই আপনি যে প্রশ্নটি করলেন, এই উন্নয়নশীল দেশ হওয়ার কিন্তু আবার সমস্যাও আছে। গোলাপের যেমন কাঁটা থাকে, ফুল বাগানেও যেমন অনেক সময় বিচ্ছু থাকে, এরকম এই ভালোর একটা খারাপ দিক হলো আমরা যখন উন্নয়নশীল দেশে যাব আমরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলি সুবিধা, শুল্ক মুক্ত যে রফতানির সুবিধা, সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হব। সেই কারণে আমাদের জন্য একটা বড় ব্যাপার হচ্ছে যেটা এখন থেকেই পরিকল্পনা করা। এই জন্যই কিন্তু জাতিসংঘ সেই সময়টা দিয়েছে। আমাদের সরকারও বলেছে আর 2 বছর অতিরিক্ত সময় চাই। এই প্ল্যানিংটা, পরিকল্পনাটা আমাদের করতে হবে। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার, তার বিভিন্ন মন্ত্রণালয় মিলেও সেই পরিকল্পনার পথে কিন্তু ক্রমান্বয়ে এগুচ্ছি আমরা। এক, দ্বিতীয়ত আরেকটা জিনিস করতে হবে, আমাদের এখন মূল মানে রোজগারের খাত হচ্ছে, একটা হচ্ছে রেমিটেন্স, আরেকটা হচ্ছে গার্মেন্টস। আমাদের এই যে রপ্তানিমুখী শিল্পের পরিধি বাড়াতে হবে। আমাদের কেবলমাত্র একটা শিল্পের উপরে নির্ভর করলে হবে না। ইতিমধ্যে আমরা জানি আমাদের সিরামিক্স, ঔষধ, চামড়া সহ অনেক কিছুতে আমরা ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছি। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমরা যে রেমিটেন্স পাই সেই রেমিটেন্সটা মূলত অদক্ষ শ্রমিকদের মধ্য থেকে। আমাদের এই বর্তমান সরকার বা শিক্ষা মন্ত্রণালয় এক ধরনের পরিকল্পনায় যাচ্ছে যে আমরা শিক্ষার হার বাড়াচ্ছি কিন্তু শিক্ষিত বেকার তৈরি করতে চাই না। পৃথিবীর চাহিদা অনুযায়ী এই শিক্ষাকে আমরা কারিগরি শিক্ষা যদি অন্তর্ভুক্ত করতে পারি বা রূপান্তরিত করতে পারি তাহলে বিশ্বব্যাপী আমাদের কর্মসংস্থান হওয়া সম্ভব। আপনি জানেন যে অস্ট্রেলিয়া, ইউরোপের মতো দেশেও কিন্তু আমরা কর্মসংস্থান করছি। ফলে ব্যাড সাইডটা হলো যে আমরা কিছু শুল্ক সুবিধা হারাবো এবং নতুন নতুন ক্ষেত্রের দিকে আমাদের যেতে হবে। সেটা যদি না যায়, বর্তমান পথে যদি হাঁটি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ার শঙ্কা থাকে। মঞ্জুরুল ইসলাম, এখানে দুটি বিষয়, একটি যেটি আমি গণমাধ্যমে যে আসলে দেখছি, একটি হচ্ছে যে সস্তা ঋণ এখন যেমন বাংলাদেশ পায় সেটি অনেক ক্ষেত্রে পাওয়া যাবে না, আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন রপ্তানি সুবিধা হারাবে বাংলাদেশ। সিপিডি আজকে সংবাদ সম্মেলন করেছে, সেখানে যেটি বলা হয়েছে যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রত্যাহার করা হলে বাংলাদেশের রপ্তানি আয় 8 থেকে 10% কমতে পারে। টাকার অঙ্কে যা হবে 21,000 কোটি টাকার বেশি। সেই জায়গাটাই একটু জানতে চাই, মানে এটি আসলে বাংলাদেশের জন্য কি অনেক বড় চ্যালেঞ্জ মনে হয় আপনার কাছে, নাকি যে মানে ধারাবাহিকতা এখন অর্থনীতির সেটি সম্ভব এই এটিকে উত্তরণ করা? এইটা আমি তো অর্থনীতিবিদ না, আমি খালি এইটুকু বলি, আমি বলবো তো আমরা অর্থনীতিবিদ এবং বর্তমান সরকারের যে পরিকল্পনাগুলো দেখছি, আমাদের এই করোনার আগে কিন্তু আমাদের প্রবৃদ্ধি ক্রমবর্ধমান ছিল, যেটা আমি বললাম যে পরিকল্পনা করেই কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে। আমরা পদ্মা সেতু করতে পারবো এটা আমাদের স্বপ্নের মধ্যেও ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী সাহস করেছেন, আমরা সমর্থন দিয়েছি জনগণ, এবং সেটা সম্ভব হয়েছে। আমরা এখন দ্বিতীয় সেতুর কথা ভাবছি। আমি মনে করি যেটা আপনাকে বললাম যে হ্যাঁ, আমরা যেহেতু জানি যে আমাদের রপ্তানি রোজগারটা কমে যেতে পারে, সেই কারণে আমি যেটা বললাম আমাদের ডাইভার্সিফিকেশনে যেতে হবে, আমাদের পরিমাণ বাড়াতে হবে। অর্থাৎ বড় ব্যবসায়ীরা কি করে, তারা কম লাভ করে বিক্রির সংখ্যা বাড়িয়ে দেয়। আপনার যদি বিক্রির সংখ্যা বাড়ানো যায়, প্রফিট মার্জিন কম থাকলেও কিন্তু নেট প্রফিট আপনার বাড়বে। এটা সরল ব্যবসায়িক কথা। এই পথে বাংলাদেশ হাঁটছে এবং হাঁটবে বলে আমি বিশ্বাস করি। জি, ইলিয়াস খান, আমি যেটা বুঝি এই চ্যালেঞ্জের মোকাবেলা খুব বেশি কঠিন না। মঞ্জু ভাই একটা চমৎকার কথা বলেছেন, আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। আমরা যে ডেমোক্রেটিক ডিভিডেন্ড পাচ্ছি, প্রচুর মানুষ আমাদের কর্মক্ষম। আমার মনে হয় সারা বিশ্বের যে কর্মবাজার রয়েছে সেখানে কিন্তু আমরা যদি এখন মূলত কি বলা যায় যে মিডল ইস্ট বা অন্যান্য স্বল্পোন্নত দেশে আমাদের জনশক্তি পাঠাচ্ছি, কিন্তু অনেক ইউরোপ, আমেরিকায়, জাপান থেকে শুরু করে অনেক দেশে কিন্তু বার্থ রেট মাইনাসও আছে। সেজন্য যদি ভালো কি বলা যায় যে শিক্ষিত জনগোষ্ঠীর প্রকৃত শিক্ষিত কর্মমুখী শিক্ষা দেওয়া যায়, তাহলে সারা বিশ্বের বাজার দখল করতে। আমি সাম্প্রতিককালে রিপোর্ট দেখেছি, সিঙ্গাপুর বিভিন্ন দেশে আবার বাংলাদেশের লোক নিচ্ছি, ইউরোপের কিছু কিছু লোক ছিল। এটি কিন্তু অত্যন্ত পজিটিভ দিক।
এই বিষয়টা আমাদের মাথায় রাখতে পারে। এই 1,000 কোটি টাকা ইটস নট এ বিগ চ্যালেঞ্জ, আই থিংক। জি ইলিয়াস খান, আমি একটা বিষয় যোগ করতে চাই, এই যে সামনের যে যতটুকু চ্যালেঞ্জ বাংলাদেশের এই ধারাবাহিকতা ধরে রাখা, অর্থনৈতিক ধারাবাহিকতা, সেই জায়গায় সামনে যে রাজনৈতিক পরিস্থিতি আপনি দেখছেন, গণতন্ত্রের বাংলাদেশের অবস্থা, নির্বাচন ব্যবস্থা যেটি দেখছেন, এগুলো কোনো ফ্যাক্টর হবে কিনা সামনে, ভালো মন্দ সবকিছু নিয়ে? আমি তো আগেই বলেছি যে যদি টেকসই গণতন্ত্র না থাকে, সুস্থ গণতন্ত্র না থাকে, এই উন্নয়ন হয়তো কিছুদিন দেখবেন, প্রকৃতপক্ষে এই উন্নয়ন কিন্তু থাকবে না, এগুলো টিকে না। পাকিস্তানের উদাহরণ আমি দিলাম। তো গণতন্ত্রকে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকতো, সেটি বিরোধী দলকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে না, বিরোধী দলের কথা বলার অধিকার থাকতে হবে, তাদের রাজনীতিক অধিকার থাকতে হবে। একই সঙ্গে আমাদের মহান জাতীয় সংসদ সেখানে গৃহপালিত বিরোধী দল রেখে ডেমোক্রেসির প্রকৃত উন্নয়ন হবে। আজকে যেমন এই যে কথা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, এটি যে পার্লামেন্টের আলোচনা হতো, এলডিসি পজিটিভ দিক কি আছে, নেগেটিভ দিক কি আছে, এটি কিভাবে উত্তরণ করা যায়। দিন শেষে আমরা তো সবাই দেশটাকে ভালোবাসতে চাই, বা অনেকে ভালোবাসে, যদিও অনেকে বলেন যে রাজনীতিবিদদের ছেলেরা মেয়েরা বাইরে থাকছে, তারা বেগম পাড়া বানাচ্ছে কানাডায়, তাদের দেশের কোনো দেশপ্রেম নাই। আমি এটি বিশ্বাস করতে চাই না। এই দেশটিকে আমরা আসলে সবাই ভালোবাসি ও ভালোবাসতে চাই। সুতরাং এগুলো কিন্তু পার্লামেন্টে খুব প্রাণবন্ত আলোচনা করতে। এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থাটা একটি কি বলে, আপনি যেটা বললেন আমিও বলি, এটি একটি বড় ফ্যাক্টর হবে আগামীদের মধ্যে। এই ধরনের যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে, গণতন্ত্রকে সংকুচিত করে ফেলা হয়, প্রকৃতির যে ডেভেলপমেন্ট সেটি কিন্তু আসলে হবে না বলে আমি মনে করি। মঞ্জুর ইসলাম, এই জায়গাটা এখন বাংলাদেশে কেমন রাজনৈতিক পরিস্থিতি? একই সঙ্গে আমি নির্বাচন, যেহেতু আজকে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচন কেমন গেল সেটির একটু পর্যবেক্ষণ জানতে চাই। একজন নিহত হয়েছে। আচ্ছা, এর সাথে আমি একটু অ্যাড করতে চাই আগের প্রশ্নের উত্তরে, জি প্লিজ। যে পরিকল্পনা কি আছে। আমি এইটুকু বলি যে করোনা কালে দেখেন, আজকে আমি জানি না, আমি নিজে টিকা নিয়েছি, আমাদের সহকর্মীদের অনেকেই গণমাধ্যম কর্মীরা টিকা নিয়েছেন, এবং বাংলাদেশ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যারা সাধারণ জনগণের মধ্যে 40 বয়সের উপরে যারা সকলে টিকা নিতে পারছেন। পৃথিবীর 130টা দেশ একটাও টিকা নেওয়ার সুযোগ পায়নি। তার মানে হচ্ছে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর এক ধরনের পরিকল্পনা, দূরদর্শিতা, এর মধ্য দিয়েই কিন্তু এটা সম্ভব হয়েছে। জি সরি। ফলে আমি মনে করি সেই দূরদর্শিতা অর্থনৈতিক ক্ষেত্রে দেখাবেন। এবার আপনার প্রশ্নের জবাবে বলি, ইলিয়াস খান, আমি এই জায়গায় একমত। যদি আমাদের গণতান্ত্রিক চর্চাটা, গণতন্ত্রের পরিবেশটা ভালো না থাকে, আমাদের এই যে ক্রমবর্ধমান যে অর্থনীতি, সেটার পথে ব্যাহত হতে পারে, ব্যাঘাত হতে পারে। সরি, মাফ করুন। এই জায়গায় আমার একটা মন্তব্য আছে, আমাদের রাজনীতিবিদদেরও গণতন্ত্রের চর্চার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে গণতন্ত্র হলো কেবলমাত্র আমি ক্ষমতায় গেলেই আমি গণতন্ত্র চর্চা করব, আর ক্ষমতার বাইরে থাকলে আমি গণতন্ত্রে নাই, এটা হবে না। গণতন্ত্রে কিন্তু সরকার এবং বিরোধী দল দুটি সাইকেলের দুটা চাকার মতো, দুটা চাকাই চলতে হয়। এখন আমাদের এখানে হচ্ছে কি, দুঃখজনক ভাবে গত 12 বছর ধরে আজকের সরকার ক্ষমতায়, বাংলাদেশের যে বড় বিরোধী দল যারা এখন ক্ষমতার বাইরে, তাদেরকে আমরা দেখি নাই বিকল্প বাজেট নিয়ে, তাদেরকে আমরা দেখি নাই সরকারের বিকল্প পরিকল্পনা কি হতে পারে এই নিয়ে এগিয়ে আসতে। তারা সব সময় আছেন হয় একজন নেত্রীর মুক্তি চাই, আরেকজন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মামলার প্রত্যাহার চাই, অথবা পরিবারের বিষয়। জনগণের ইস্যুগুলোকে সম্পৃক্ত করে দেশের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার দেখি নাই। আমরা দেখেছি 2030 সালে বাংলাদেশ কি করবে, এরকম একটা পরিকল্পনা তারা দেবেন বলে ঘোষণা করেছেন, কিন্তু পরিকল্পনার বিস্তারিত আমাদের সামনে আসে নাই। আমি মনে করি যদি সেটা আসতো, তাহলে সরকারি দলের সাথে এক ধরনের প্রতিযোগিতা হতো, প্রতিযোগিতায় কোন পরিকল্পনাটি ভালো সেই পথে বাংলাদেশ হাঁটতে পারতো। এই জায়গায়, কারণ এই সরকারই শেষ সরকার না। আমি বিশ্বাস করি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার বদল হবে, এবং যারা আজকে বিরোধী দলে তারা যদি জনগণের কাছে ভালো পরিকল্পনা নিয়ে জনগণকে সম্পৃক্ত করে মাঠে থাকতে পারে, তাহলে ভবিষ্যতে তাদেরকে জনগণ সমর্থন দেবে। মঞ্জুর ইসলাম, আপনার প্রসঙ্গটা নিয়ে একটা কথা বলতে চাই। আজকে ছাত্র দলের সমাবেশ ছিল, ডিজিটাল নিরাপত্তা বাতিল সহ বিভিন্ন দাবিতে। সেই জায়গায় পুলিশি হামলায় অনেকে আহত হয়েছেন, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে যে নির্বাচন হয়েছে আজকে, সেই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে অনেকেই নির্বাচন বর্জন করেছেন, এবং বিএনপি মহাসচিব যেটি বলেছেন যে সামনে যে ইউপি নির্বাচন আসছে, সেই ইউপি নির্বাচনে বিএনপি যাবে না। বাস্তবতাটা আসলে কি দাঁড়াচ্ছে? আসলে যেটি বলা হচ্ছে শান্তিপূর্ণ সমাবেশেই পুলিশ হামলা করেছে, এবং এটি তো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে। দেখেন, মাত্র 24 ঘন্টা আগে বিএনপি
মহাসচিব যখন একটি সংবাদ সম্মেলন করে বললেন তারও 24 ঘন্টা আগে যে মার্চ মাসটি তারা স্বাধীনতার মাসটি একত্রে উদযাপন করতে চান ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে, এবং আজকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীকে দাওয়াত করেছেন সেই অনুষ্ঠানে, এবং তারা এটাও বলেছেন 7ই মার্চকে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা যায় না, সেটাও তারা পালন করতে চান, সম্মান দিতে চান। আমাদের জনগণের মনের মধ্যে একটা ইতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। আমরা আশা করেছিলাম বিবদমান যে শত্রুতা সেটা থেকে ভুলে গিয়ে একটা সহ অবস্থানের রাজনীতির দিকে এগিয়ে যাবে। কিন্তু আজকে যেটা বলা হলো পুলিশের পক্ষ থেকে শুনলাম যে কোন রকম অনুমতি ছাড়া, আপনি জানেন আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের সামনে রেখে বলতে চাই, প্রেস ক্লাবের সামনে কিন্তু মাস ট্রানজিটের কাজ হচ্ছে, রাস্তাটা 4 ভাগের 3 ভাগই বন্ধ, 1 ভাগ দিয়ে গাড়ি চলাচল করে। সেখানে যদি আপনি সমাবেশ করেন তাহলে জনগণ চলবে কোন দিক দিয়ে? আগে থেকে অনুমোদন থাকলে পরে পুলিশ রাস্তাটা বন্ধ করে বিকল্প পথের ব্যবস্থা করে। পুলিশ বলছে তারা কোন রকম অনুমতি নেয় নাই, তাদেরকে বলেছিল যে আপনারা সরে যান, কিন্তু সেখান থেকে শুরু। তারপর তো আমরা দেখলাম এই টেলিভিশনে কি হলো। আমার ধারণা দুই পক্ষেরই, সরকারি দল এবং বিরোধী দল, দুই পক্ষ যদি একজন আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং, এক ধরনের মিনিমাম ন্যূনতম সমঝোতার পথে থাকে আমাদের জন্য কল্যাণ। মাত্র 3 দিন আগে জনাব এনি সাহেবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু পুলিশ মহাপরিদর্শকের সাথে সাক্ষাৎ করেছে তাদের কর্মসূচি পালনে সহযোগিতার জন্য। কোন কোন তারিখে করবেন সেই তারিখের মধ্যে কিন্তু আজকের কর্মসূচিটি ছিল না। এরকম যদি আগে থেকে জানান এবং পুলিশ যদি তাদের ন্যূনতম সহযোগিতা করে, তাইলে কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখি না, এবং তিক্ততায় আরেকটা তিক্ততার কিন্তু জন্ম দেয়। ফলে এই তিক্ততা করে কিন্তু জনগণের সমর্থন পাওয়া যাবে না। জনগণের দুর্ভোগ দিয়ে সেটা যেই দলেরই হোক তারা জনসমর্থন পাবে এটা আশা করা যায় না। ফলে আমি মনে করি গণতন্ত্রের মধ্যে সহমর্মিতা থাকা দরকার, সহ অবস্থানের মনোভাব থাকা দরকার, এবং পুলিশ অবশ্যই জনগণকে সহযোগিতা করবে কিন্তু অন্যায় ভাবে না। জি ইলিয়াস খান, এই বিষয়ে আপনার একটু মতামত পর্যবেক্ষণ জানতে চাই। মঞ্জুরুল ইসলাম বলছিলেন এই যে ছাত্র দলের সমাবেশ, পুলিশের সঙ্গে ছাত্র দলের কর্মীদের সংঘর্ষ, একই সঙ্গে বিএনপির সংঘর্ষ হচ্ছে, এবং আপনারা দেখেছেন আমরা বিভিন্ন টেলিভিশনে কল্যাণে দেখেছি, যদিও আমি তখন স্পটে ছিলাম না, কিন্তু আমি একটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জাতীয় প্রেস ক্লাবে যেভাবে গুলি করা হয়েছে, টিয়ার নিক্ষেপ করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, এটি সাংবাদিক সমাজের জন্য চরম অবমাননা। ছাত্রদল ওকে, ছাত্রদলের মধ্যে ক্রিমিনাল আছে, তারা প্রেস ক্লাবের মধ্যে ছিল, পুলিশ প্রেস ক্লাব ঘেরাও করে রাখবে, তারা বের হলে তাদেরকে অ্যারেস্ট করে নেবে। কিন্তু যেভাবে মারমুখী অবস্থানে ইভেন যে প্রেস ক্লাবের মেম্বার লাউঞ্জ, সেখানে গিয়ে 8-10 জন পুলিশ সেটি ভাঙার চেষ্টা করেছে, দরজাটি যেখানে প্রেস ক্লাবের মেম্বাররা কেউ ঢুকতে পারে না। আমি এর তীব্র প্রতিবাদের নিন্দা জানাই। একই সঙ্গে সকল কিছু জার্নালিস্ট ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করেছে, প্রেস ক্লাবে পুলিশ যে প্রেস ক্লাবে আক্রমণ করেছে তার বিরুদ্ধে একটি কথা বলেনি। আমি এর তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই, এবং আমি মনে করি জাতীয় প্রেস ক্লাবে যদি, যেমন আমরা ইউনিভার্সিটি হলে দেখি, যদি হল রেট দেয় সেখানে কিন্তু ইউনিভার্সিটি হলের প্রবেশকে অনুমতি নিয়ে রেট দিতে হয়। জাতীয় প্রেস ক্লাবে যদি এই ধরনের হামলা বা কোন ক্রিমিনাল থাকে তাকে অ্যারেস্ট করতে হয়, তাহলে অবশ্যই প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারিকে জানতে হবে। কিছুই করা হয়নি। শয়ে শয়ে পুলিশ চরম মারমুখী অ্যাটিটিউড নিয়ে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে গেছে। ছাত্রদল পিটিয়েছে, আমাদের অনেক সাংবাদিকও পিটিয়েছে এবং অনেক কর্মচারীও পিটিয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। যেটি বলেছেন ছাত্রদল পারমিশন পায়নি, ওকে, ছাত্রদল পারমিশন পায়নি, তারা তো প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছিল, কিন্তু তাদেরকে কেন অ্যাটাক করা হলো সেটি ভিন্ন বিষয়। আমরা দেখেছি যে পুলিশ সেখানে গিয়ে, আমি তো স্পটে ছিলাম না, আমি যেটা আগেই বললাম, এই যে ডিবিসির কল্যাণে, আপনাদের টেলিভিশন কল্যাণে দেখেছি, ব্যাপক মারমুখী ভূমিকা ছিল। এটি অনাকাঙ্ক্ষিত, এটি দুর্ভাগ্যজনক। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের হামলা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি, বাংলাদেশের মানবাধিকারের প্রতি, সংবাদপত্রের স্বাধীনতার প্রতি হামলা বলে আমি মনে করি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং যে অতি উৎসাহী পুলিশ এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। মঞ্জুরুল ইসলাম, নির্বাচন প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আপনি বলছিলেন যে দুই দলের সহাবস্থান জরুরি এবং মানে মতপার্থক্য যতটা কম থাকে আসলে সুবিধা হয় দেশে এগিয়ে যাওয়ার জায়গাটায়। গণতন্ত্রের বাস্তবতা নির্বাচন ব্যবস্থায় সেটি আসলে প্রভাব ফেলে। মঞ্জুরুল ইসলাম, যেভাবে বাংলাদেশের নির্বাচন এখন আপনি আসলে দেখছেন, সেই জায়গাটাই এই যে বিএনপি যেটি বলছে যে পৌরসভা নির্বাচনে তারা আশা করেছিল স্থানীয় সরকার নির্বাচনে এই নির্বাচনগুলো ভালো হবে, নিরপেক্ষ হবে, তারা তেমনটি আসলে দেখেনি বলেই সামনের যে ইউপি নির্বাচন আসছে সেই নির্বাচনে তারা যাবে না। কতটা যৌক্তিক মনে হয় বিএনপির এই সিদ্ধান্ত আপনার কাছে?
বিএনপির এই সিদ্ধান্ত নিয়ে বলার আগে আমি খালি একটু অ্যাড করি, আমাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদকের সাথে আমি এই জায়গায় একমত যে প্রেস ক্লাবের মধ্যে আমরা টেলিভিশনের সরাসরি লাইভে দেখেছি যেভাবে পুলিশ হামলা করেছে, এটা আমাদের কাছে প্রত্যাশিত না। কিন্তু পুরো বিষয়টা যদি আমরা দেখি যে প্রেস ক্লাবের ভিতরে গিয়ে অবস্থান নিয়ে বড় বড় ইটের চাকা যখন ঝড়ের মতো আসতে থাকে পুলিশের উপরে, পুলিশ তখন আত্মরক্ষার্থে তাদেরকে সরানোর চেষ্টা করেছে। কিন্তু আমি ওনার সাথে একমত যে হ্যাঁ, পুলিশ যদি কখনো জাতীয় প্রেস ক্লাবের ভেতরে কোনো ক্রিমিনালকেও ধরতে যায় এক ধরনের অনুমতি নেওয়া উচিত। কিন্তু একই সাথে আমি সম্মানিত সাধারণ সম্পাদক এবং প্রেস ক্লাবের সভাপতির কাছে আবেদন জানাবো যে এটা আমাদের পেশাদার সাংবাদিকদের একটি ক্লাব, একটি প্রতিষ্ঠান। এখানে অতীতেও আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল সভা সমাবেশ করে অনুমতি নিয়ে, সেটা অনুমতি ছাড়া যে কেউ গিয়ে এটাকে একটা আশ্রয়স্থান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপরীতে অবস্থান নেবে, এতে কিন্তু আমরা যারা পেশাদার সাংবাদিক তাদেরকে হুমকির মধ্যে ফেলে। ফলে দুইটা বিষয় যেন আমরা সতর্ক থাকি। এবার আপনার নির্বাচন প্রসঙ্গে বলি, দেখেন বিএনপির এই বক্তব্যগুলা কিন্তু ওনারা এক জায়গায় থাকেন না, ওনারা আজকে বলেন থাকবেন না, আবার দুদিন পরে বদলে ফেলেন। ফলে এই সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত আমি মনে করি না। এই জায়গায় আমার দুই রকম ব্যাখ্যা আছে, দুই ধরনের বিশ্লেষণ। একটা হচ্ছে যে আমরা পৌর নির্বাচনে কিন্তু দেখেছি, আপনি এটা জানেন, আমার ভাই ইলিয়াসও জানেন, যে সাধারণত স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু যতই আপনি মার্কা থাকুক এলাকার লোকের একটা প্রভাব জনপ্রিয়তার অনেকখানি প্রভাব বিস্তার করে। সেই জায়গায় কার কতটা জনপ্রিয়তা আছে এটা একটা ব্যাপার, কিন্তু আবার একই সাথে এলাকার লোকও কিন্তু আজকাল এক ধরনের প্রভাবিত হয়েছে যে যারা ক্ষমতাসীন দল তাদেরকে ভোট না দিয়ে আমি যদি বিরোধী দলকে ভোট দেই ওই এলাকায় তো কাজ কম হবে, বরাদ্দ কম হবে। এটা হচ্ছে বাস্তবতা। আমরা বরং দুঃখজনক ভাবে দেখেছি যে সরকারি দলের নানান রকম বিধিনিষেধের পরও অসংখ্য জায়গায় বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে, যেটা বিএনপি কম। আবার এই চিত্র আছে যে বিএনপির অনেক প্রার্থী সরকারি দলের সাথে সমঝোতা করে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, নানান রকম অর্থের কথা গণমাধ্যমে এসছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা বাস্তবতা। কিন্তু গণতন্ত্রের জন্য প্রতিদ্বন্দ্বিতা থাকা দরকার, যেটা বিএনপি বারবার দেখিয়েছে। 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনের থেকে কোনো নির্বাচন কিন্তু তারা বাদ দেন নাই। সেটা কেবলমাত্র বিজয়ী হবার জন্য না, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, তাদের প্রত্যেকটা পরিবারে অথবা প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা গ্রামে তাদের সমর্থক আছে। সেই সমর্থককে উজ্জীবিত রাখার জন্য কিন্তু নির্বাচনে অংশ নেওয়া জরুরি। কেন্দ্রীয়ভাবে নির্বাচন না করলেও আপনি দেখবেন স্বতন্ত্র নাম করে বিএনপির নেতাটা কর্মীটা কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে সেই জায়গায় কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্তে তারা অটল থাকবেন আমি বিশ্বাস করি না। আর গণতন্ত্রের চর্চার জন্য জয় পরাজয় থাকবেই, নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমরা প্রত্যাশা করি। যেটি আসলে যে ফলাফলগুলো আপনি আসলে দেখছেন, এই যে পঞ্চম আজকের ফলাফল বলি, 29 পৌরসভা নির্বাচন হচ্ছে, তার মধ্যে 27 পৌরসভায় আওয়ামী লীগ জিতেছে, একটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থী, এবং আগের ফলাফলগুলো নিশ্চয়ই আপনি জানেন। এই যে ব্যবধান আপনি দেখছেন, তার সেই দায়িত্ব উনিও আওয়ামী লীগের স্বতন্ত্র, যিনি উনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। জি, আমি 28টি আর একটি বিএনপি ধরলাম। এটি কি আসলে প্রত্যাশিত, স্বাভাবিক আপনার কাছে মনে হয়, নাকি এই দায় শুধুই বিএনপির আপনি বলবেন? না না, অবশ্যই না। আমি এই দায় মনে করি তিন পক্ষের। একটা দায় হচ্ছে আমাদের জনগণ, ওই যেটা বললাম, তারাও মনে করে যে ভাই বিরোধী দলে ভোটটা দিয়ে নষ্ট করবো কেন। দ্বিতীয় দায় হচ্ছে যে সরকারি দলের যারা প্রার্থী তারাও কিন্তু এই জায়গাটায় মনে করেন যে এক ধরনের প্রভাব প্রতিপত্তি খাটানোর চেষ্টা করে। সেটা আমি নির্বাচনে কারচুপির কথা বলবো না। আপনি কিন্তু এটা জানেন প্লাবন, আপনি কিন্তু গ্রামে গঞ্জে অনুষ্ঠান করেছেন, গ্রামের লোক কিন্তু আজকাল স্বেচ্ছায় ভোট দিতে আসে না, ইভেন শহরের লোকও না, অ্যাক্টিভিস্টরাও আসে না। কেন আসে না? উজ্জীবিত করতে হয় যে ভাই চলেন আপনি ভোট দিলে আমি বিজয়ী হব। আজকাল অনেক প্রার্থী সেই জায়গাটুকু, আমি আপনাকে বলি, সর্বশেষ মেয়র নির্বাচনে আমরা তো সামাজিক ভাবে একজন সচেতন নাগরিক, আগে জানেন ভোটার লিস্টের নাম দিয়ে প্রত্যেক মার্কার প্রত্যেক ভোটারের বাড়িতে কাগজ পৌঁছে দেওয়া হতো, আজকাল সেটাও পৌঁছে দেয় না। ভাই সকলে কাজের মধ্যে থাকে, কে মনে করে ভাই, অনেকে সরকারি দলের সমর্থক মনে করে আমি ভোট না দিলেও তো একজন জিতে যাবে, বা আমার ভোটের এক ভোটার কি যায় আসে না। কিন্তু একটা ধারণা আছে মঞ্জুরুল ইসলাম, একটা ধারণা আছে, সেটি হচ্ছে যে যেটি হয়েছে বিক্ষিপ্ত হবে বিভিন্ন সময়, যেটি হচ্ছে আপনিও জানেন যে ভোট দিতে গিয়ে দেখা গেছে যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে। এটি একটি বড় অভিযোগের জায়গা। আমি সব জায়গায় বলছি না, কিছু কিছু জায়গায় এটি হয়েছে। হ্যাঁ, সেটি একটি বড় কারণ কেন যে আমি ভোট দিতে গেলে আমার মানে ভোটটা মানুষের কাছে গুরুত্বহীন হচ্ছে কেন? এটা আমি মনে করি দুইটা, আমার কাছে এটা একটা কারণ, কিন্তু এর চেয়েও বড় কারণ হচ্ছে প্রার্থী যারা তারা তাদের ক্যারিশমা দিয়ে, তাদের পার্সোনালিটি দিয়ে, তাদের দরদ দিয়ে, তাদের কর্মসূচি দিয়ে ভোটারদেরকে টানতে পারছে না। সেটা সরকারি দল নয়,
বিএনপিও না। আওয়ামী লীগ তো টানতে পারছে, আওয়ামী লীগ তো টানতে পারছে, আওয়ামী লীগ তো না টানতে পারছে না। আপনি যদি দেখেন ভোটারের উপস্থিতি হার কিন্তু কম। 100 জনের মধ্যে যদি 25% ভোট দেয়, সেখানে আপনি 24% ভোট পাইলেন, তাতে কি হলো? 75% লোক তো ভোট দিল না। ভোটের উপস্থিতি কম হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। আমি একটু ইলিয়াস খানের কাছ থেকে শুনছি। ইলিয়াস খান, এই যে বিএনপি আসলেই কতটা চেষ্টা করেছে, যে বিগত একটা বড় সময় তো নির্বাচনে অংশ নিল বিএনপি যেটি বলেছে যে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা, একই সঙ্গে তাদের কর্মীদেরকে উজ্জীবিত রাখা, আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে অংশ নিয়েছে। কতটা চেষ্টা আসলে বিএনপি করতে পেরেছে বা করেছে বলে আপনার মনে হয়? সদিচ্ছার জায়গা থেকে চেষ্টা অনেক করেছি। তারপরেও তো 2013 সালে 13ই বোধহয় 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জিতেছিল, সে আপনার মনে আছে। এটি বিএনপির জন্য কাল ছিল। এরপর থেকে এই ক্ষমতাসীন সরকার মনে করছে আমাদের আর বাংলাদেশে কোনদিন ভোটে যেটা সম্ভব না। তারপরে তারা, আমরা যেরকম বলি যে নিষিদ্ধ সূর্যের দেশ হচ্ছে নগরে, নিষিদ্ধ ভোটের দেশ হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, তো বাংলাদেশে নিষিদ্ধ ভোট যে শুরু হয়েছে, এটি কিন্তু আর থামছে না। আর যে মঞ্জু ভাই একটা চমৎকার কথা বলেছেন আগে, বাড়ি বাড়ি ভোটার, কত নম্বর ভোটার, কোন জায়গায় ভোট কেন্দ্র, এগুলো দেওয়া হতো। এখন এগুলো দেওয়া হচ্ছে না কেন জানেন? বিশেষ করে আওয়ামী লীগের যারা প্রার্থী, এরা হচ্ছেন যে নির্বাচনের নমিনেশন পাওয়াটাই হলেই হয়, আর কিছু লাগবে না। নমিনেশন যদি আমি পাই তাহলে আমি জিতবো। এই জন্য তারা কিন্তু যত ওই মন জয় করার চেষ্টা করে নেতাদের, এলাকার ভোটারদের না। নেতাদের এক বড় অঙ্কের টাকা দিয়ে বলা হয় তাকে, জানি না ওদের কারেক্টর নয়, বড় অঙ্কের টাকা দিয়ে তার নমিনেশনে এলাকায় যেটা খরচ করতেন সেটি দেয় এদিকে খরচ করে। এই যে সংস্কৃতি শুরু হয়েছে, তারপরে যে মানুষ ভোট কেন্দ্রে আসে না। মানুষ জানে যে ভোটে কি রেজাল্ট হবে, আমি ভোট দিলে কি হবে, না দিলে কি হবে, রেজাল্ট যে পূর্ব নির্ধারিত। যেমন এখন ইলেকশন কিন্তু জনপ্রতিনিধিরা করে, এখন করে প্রশাসনের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন, আর কিছু দলীয় লোক। কোন মানুষ, সাধারণ মানুষ ভোটে পার্টিসিপেট করতে পারে না। যেখানে এটা আমাদের, আমি যেটা আগেও বলেছি যে আমাদের একটা বিরাট ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। যেমন ইউরোপ আমেরিকায় কিন্তু বেশি লোক ভোট দিতে যায় না, সেটাই হচ্ছে অন্য কারণ। সব লোক কাজ করে, তারা আর্থিক ভাবে সবাই সচ্ছল, এই ভোট তো রেশার। কিন্তু বাংলাদেশের কালচারটা কিন্তু এরকম ছিল না কোনদিন। বাংলাদেশে ভোট ছিল একটি উৎসব, সব মানুষ ভোটে অংশগ্রহণ করতো কোনো না কোনো ভাবে। কিন্তু এখন আর সেই সংস্কৃতি নেই। যে কথা মঞ্জু ভাই খুব বলেননি কিছু, যে 29টি আসন, 29টি পৌরসভা নির্বাচন হলো এবং এর 28টি বিএনপি জিতেছে, একটি যে আওয়ামী লীগ জিতেছে। একটি যে বিদ্রোহী প্রার্থী বললেন স্বতন্ত্র, তিনি কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এই ভোট কেমন হচ্ছে জানো? যেমন আমরা সিরাজগঞ্জের একটা ভোট দেখেছি, বিএনপি পেয়েছে 500 কয়েক ভোট, জন্য আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে প্রায় 4 লক্ষ ভোট। এই বাস্তবতা। ইলিয়াস খান, সামনে তো আরো নির্বাচন আছে। আমি দুজনের কাছ থেকে একটু নিতে চাই। আমরা তো নিশ্চয়ই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই, অনেক বড় লম্বা লাইন আসলে দেখতে চাই, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। কিন্তু ওনার প্রত্যাশা আসলে সামনে নির্বাচনগুলোতে আপনার থাকবে, 1 মিনিটে যদি একটু বলেন। আমার এই প্রত্যাশা নাই। যেমন বিএনপি চমৎকার ডিসিশন নিয়েছে, তারা তো অনেক দেখেছে, অনেকগুলো ভোট হয়েছে, কোথাও সুষ্ঠু ভোট, ন্যূনতম সুষ্ঠু ভোট হয়নি। তারা যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে যায়নি, এটি একটি ওয়াইজ ডিসিশন বলবে। এই কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখবেন আওয়ামী লীগের নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি এক একটি জায়গায়। যেমন আমার এলাকায় 13 জন আওয়ামী লীগের প্রার্থী আমি শুনলাম, এরকম সব জায়গায় একটি অবস্থা, মারামারি কাটাকাটি হবে। বিএনপির নেতা কর্মীদের এমনি প্রচুর মামলা হয়েছে, নতুন করে মামলাটা তাদের যাতে না জড়াতে হয়। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা একটু মঞ্জুরুল ইসলাম আপনার কাছ থেকে শুনতে চাই। মঞ্জুরুল ইসলাম, নির্বাচন নিয়ে একটু প্রত্যাশার কথা শুনতে চাই। কি আসলে করণীয় দেখেন? নির্বাচন কমিশন বিশেষ করে তো সরকারের দিকেই আওয়ামী লীগ, বিএনপি আসলে দায় দিচ্ছে, সেই জায়গায় সরকার নির্বাচন কমিশনের কি করণীয় দেখেন সামনে নির্বাচনগুলো যদি আমরা নির্বিঘ্নে দেখতে চাই? একেবারে ছোট 3টা বাক্য। একটা হলো যে আমি আমার ভাই ইলিয়াসকে বলতে চাই, দিনাজপুরে 2 জন মন্ত্রী, 6 জন আওয়ামী লীগের এমপি থাকার পরও দিনাজপুরে মেয়র হয়েছে বিএনপি, গত নির্বাচনে বিজয় হয়েছে। তার মানে হচ্ছে আজকাল নির্বাচন করতে হলে যেটা লাগে, ইলিয়াস খান নিজেও নির্বাচন করেছেন কিন্তু কদিন আগে প্রেস ক্লাবে। প্রথমে হচ্ছে আপনার পোলিং এজেন্টকে আনতে হয়, পোলিং এজেন্টকে থাকতে হয়, পাহারা দিতে হবে ভোট কেন্দ্র, আবার জনগণকে উদ্বুদ্ধ করতে হয়, এবং কর্মসূচি দিয়ে যেটা বললাম এক ধরনের সম্পর্ক স্থাপন করতে হয়। বিএনপি হচ্ছে কি, আপনি যদি হারার জন্য মানে জেগে ঘুমালে তো তাকে জাগানো যাবে না। বিএনপির নেতারা অনেকেই বলেছেন যে নির্বাচন কত খারাপ হয় এটা প্রমাণ করার জন্য আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমি মনে করি এই ধারণা থেকে সরে আসতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে আনতে হবে, যে কোনো প্রার্থীর, সেটা সরকারি দল হোক বিরোধী দল হোক। অনেক ধন্যবাদ। হচ্ছে নির্বাচন কমিশনের যারা
জি, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে নির্বাচন কমিশন তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে, একই সঙ্গে রাজনৈতিক দল সরকার তার জায়গা থেকে চেষ্টা করবে নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে। অনেক ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, ইলিয়াস খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর এই নিউজ রুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। শুভরাত্রি, দেখা হবে নিশ্চয়ই পরবর্তী সময়।